রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদরাই নেবে, সেনাবাহিনী নয়, হুঁশিয়ারি এনসিপির। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের ঘোষণা। রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। ঈদে আকাশপথে বাড়ি ফেরা যাত্রীর চাপ কম, বিমানের অতিরিক্ত ফ্লাইট থাকলেও বেসরকারি এয়ারলাইন্সের এখনও ঘোষণা নেই। ফসল নষ্ট করেই সুনামগঞ্জের হাওরে সড়ক নির্মাণ, ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ কৃষকের। অপরিকল্পিত উন্নয়নের বিপর্যয়ের শঙ্কা। এবং খোলা আকাশের নিচে ক্ষুধার যন্ত্রণা নিয়ে ধুঁকছে গাজাবাসী। তারা করছে ইসরায়েলি হামলায় জীবন হারানোর ভয়। স্বাগত জানাচ্ছি এখন সকালে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। গণতান্ত্রিক রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদই এবং জনগণই নেবে, এখানে সেনাবাহিনী কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের এখতিয়ার নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, আগে আওয়ামী লীগের দৃশ্যমান বিচারের পর অন্য কোনো আলোচনা হলেও হতে পারে। বিস্তারিত জানাবেন শাহাদাত অভ্র। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। তাই রাজধানীর বাংলা মোটরে তাদের নিজস্ব কার্যালয়ে দলের নেতাকর্মীদের অপেক্ষা। শুরুতে সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় দলের আহ্বায়ক নাহিদ হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। আওয়ামী লীগকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন তিনি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এই ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদরা এবং জনগণ নিবেন, সেনাবাহিনী বা অন্য কেউ নয়। নির্বাচন বা একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, সবার আগে গণহত্যার জন্য আওয়ামী লীগকে দল হিসেবে শাস্তি দিতে হবে। 5ই অগাস্ট করে আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ এই তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক। এখন এটাকে যদি বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয়, সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা ও দলটির বিচারের দাবিতে এনসিপি বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান দলের সদস্য সচিব। এনসিপির সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং সারা দেশের সকল ছাত্র জনতাকে আমরা আহ্বান জানাই, আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানান এনসিপির নেতারা। ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল। শাহাদাত অভ্র, এখন ঢাকা। দেশের আকাশপথে এবার বাড়ি ফেরা যাত্রীর চাপ তেমন একটা নেই, তাই বেসরকারি এয়ারলাইন্সগুলো থেকেও এখনও পর্যন্ত আসেনি অতিরিক্ত ফ্লাইটের ঘোষণা। তারা বলছে, সড়ক এবং রেল যোগাযোগ সহজ হওয়ায় গেল বছর থেকেই আকাশপথে বাড়ি ফেরা যাত্রীর চাপ কম। তবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 13টি অতিরিক্ত ফ্লাইট চলবে 3টি রুটে। আরও জানাচ্ছেন নাইম আবির। ঈদ এলে বাড়ি ফেরার এমন চিত্র খুব সাধারণ।
সড়ক, রেল কিংবা জলপথ সবখানেই থাকে উপচে পড়া ভিড়। তবে গেল কয়েক বছর ধরে আকাশ পথেও থাকে ঈদ যাত্রার আমেজ। অল্প সময় আর ভোগান্তিহীন যাত্রায় অনেকেই হাওয়াই জাহাজে চেপে ফেরেন ঘরে। প্রতিবার ঈদ এলে তাই নাগালের বাইরে চলে যায় বিমানের টিকিটের দাম। যাত্রী চাপে অতিরিক্ত ফ্লাইটের ঘোষণা আসে এয়ারলাইন্সগুলো থেকে। তবে এবারে চিত্র খানিকটা ভিন্ন। এ পর্যন্ত অভ্যন্তরীণ বিভিন্ন রুটে টিকিটের চাপ তেমন একটা নেই। 25 মার্চ থেকে চাপ বাড়ার প্রত্যাশা এয়ারলাইন্সগুলোর। তাই বেসরকারি এয়ারলাইন্সগুলো থেকে এখনো পর্যন্ত আসেনি অতিরিক্ত ফ্লাইটের ঘোষণা। তবে ঈদের দিন থেকে পরের 3 দিন কক্সবাজার রুটে পর্যটকের চাপ আছে। বাস্তবতা হচ্ছে যে বিগত বছরগুলোতে যেভাবে আসলে ঈদকে কেন্দ্র করে ঢাকা থেকে ঢাকার বাইরে যাওয়ার একটা প্রবণতা দেখা যেত, বিশেষ করে উত্তরবঙ্গের যে ডেস্টিনেশনগুলো আছে লাইক সৈয়দপুর, যশোর কিংবা দক্ষিণবঙ্গের বরিশাল, যশোরে, এই যে ডেস্টিনেশনগুলোতে আসলে চলতি বছর আসলে সেই ধরনের একটা হিউজ একটা প্রেশার আসলে যাত্রী চাপটা দেখছি না, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু এবছর কোনো ধরনের কোনো এক্সট্রা ফ্লাইট আসলে প্রোভাইড করিনি। এয়ারলাইন্সগুলো বলছে সড়ক ও রেল যোগাযোগ সহজ হওয়ায় গেল বছর থেকেই আকাশপথে বাড়ি ফেরা যাত্রীর চাপ কম। আগে যে প্রবলেমটা ছিল, ঢাকা থেকে কক্সবাজার যেতে আসলে অনেক একটা লম্বা সময়ের ব্যাপার ছিল, রাস্তাঘাটের অনেক ধরনের হ্যাসেল ছিল, যানজটের ব্যাপার ছিল। উত্তরবঙ্গের কথা বলেন আপনি, সে মানে দেখা গেল যে 12-14-15 ঘন্টাও লেগে যেত, সেখানে ট্রেনের অ্যাভেলেবিলিটি আসলে ছিল না। সব কিছু মিলিয়ে আসলে আমি বলবো যে চলতি বছর আসলে সেটা অনেকটা আমি বলবো ওভারকাম করে আসলে রোড ট্রান্সপোর্ট এবং রেলওয়ের যে মানে বেনিফিটগুলো আছে, আমি বলবো যে সেই জায়গাটা অনেক বেশি কমফোর্টেবল হওয়ার কারণে আসলে সেটারও একটা প্রভাব আসলে এয়ার কানেক্টিভিটিতে পড়েছে বলে আমার কাছে মনে হয়। তবে ব্যতিক্রম রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে তাদের অতিরিক্ত 13টি ফ্লাইট চলবে। চাপ থাকে দেখি তো আমরা ফ্লাইটটা বাড়ালাম আর কি, ওই কাভার দেওয়ার জন্য। চাপ থাকে, যাওয়ার সময় একটু চাপ আসছে আমাদের। রাজশাহীতে আমাদের নর্মালি হচ্ছে কি সপ্তাহে 4টা ফ্লাইট, সেই জায়গায় আমরা প্রত্যেক দিনই দিচ্ছি 25 তারিখ থেকে ধরতে গেলে, আর 30 তারিখে তো 2টা ফ্লাইট দিচ্ছি। বরিশালে আমাদের সপ্তাহে 3টা ফ্লাইট, সেই জায়গায় আরও একটা ফ্লাইট বাড়ালাম ঈদের চাপটা সামলানোর জন্য। আর সৈয়দপুরে প্রতিদিন একটা করে যায়, সেই জায়গায় আমরা 2টা করে দিলাম। প্রতিবার ঈদে দেশের যাত্রীদের বিদেশ যাত্রার প্রবণতা দেখা গেলেও এবার সেখানেও ভাটা। তবে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরা যাত্রীর চাপ আছে। নাঈম আবির, এখন, ঢাকা। সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরের বুক চিরে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে চলাচলের রাস্তা। এতে নিঃস্ব হয়েছেন উপজেলার হাসনাবাদ, জামলাবাজ এবং উজানিগাঁও সহ 6 গ্রামের লক্ষাধিক কৃষক। হাওরের মাঝে এমন অপরিকল্পিত সড়ক এই অঞ্চলের কৃষিতে বিপর্যয় ডেকে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লিপসন আহমেদের তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। ভাটির জেলা সুনামগঞ্জের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এখানকার 10 লাখের বেশি মানুষ কৃষির সঙ্গে জড়িত। এবছর 137টি হাওরে প্রায় 2,23,410 হেক্টর জমিতে বোরো চাষাবাদ করেছেন 12 উপজেলার কৃষকরা, যেখান থেকে প্রায় 4,500 কোটি টাকার ধান উৎপাদনের কথা। তবে হাওর জুড়ে যখন বোরো ধানের সবুজ সমারোহ, তখন সুনামগঞ্জের শান্তিগঞ্জের লাখো মানুষের জীবন জীবিকায় জড়ানো সাংহাই হাওরে কৃষকদের চোখে মুখে বেদনার ছাপ। কারণ তাদের শ্রমে ঘামে ফলানো কষ্টের ফসল গোলায় তোলার আগেই হাওরের বুক চিরে চলছে সড়ক নির্মাণ কাজ। 4 কিলোমিটার লম্বা সড়কে জমির ক্ষতিপূরণ তো দূরে থাক, যে ফসল নষ্ট হচ্ছে তার জন্য কৃষকদের কিছু বলার প্রয়োজন মনে করছেন না সংশ্লিষ্টরা। যে রাস্তাটা হইতেছে, এই রাস্তাটা মানুষের কোনো প্রয়োজন নাই। কামলাবাজ, আসনাবাজ, ডুংরিয়া খের কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় একটা রাস্তা। আমরা যে বা যারা মালিক আছি এই বিষয়ে কেউই তারা বা কোনো বিষয় নিয়ে অবগত করছে না যে আসলে তোমরা জমিন রাস্তা যাইতো, এই মাটি ফেলানো হইতো। আমরা যে এই যে ফসলের জমিন নষ্ট করে, আমরা তো ইকার কোনো মুনাফা নাই। আরও অনেক জায়গা নিচে আবার নতুন করে খনন করে আরও নিত। তা আমরা এটা কিভাবে এটা থেকে নিষ্পত্তি পাই। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, যাদের ফসল নষ্ট করে রাস্তা নির্মাণ করা হচ্ছে তাদের ক্ষতিপূরণ দেয়া হবে। এলাকার মুরব্বী গণ্যমান্য লোকের মাধ্যমে টাকাগুলো দেওয়া হয়েছে কৃষকের হাতে। এবছর আমরা বলছি কথা করছি এবং লিস্ট করছি, যার ধান ফসলি জমি নষ্ট হইতেছে তাহলে আমরা ক্ষতিপূরণ দেব। হাওরের মাঝে রাস্তা নির্মাণের ফলে বর্ষা মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি উজানে দেখা দেবে চরম জলাবদ্ধতা। এছাড়া হাওরে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার পাশাপাশি কমবে মাছের উৎপাদনও। আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে এটা হাওরের জন্য একটা ক্ষতিকর
এবং এটার যারা এই প্রকল্প নিয়েছেন তারা আবার পুনর্বিবেচনা করে এই কৃষকের ফসল রক্ষার্থে, হাওরের বৈচিত্র্য রক্ষার্থে যাতে সবাই এগিয়ে আসেন। জাইকার অর্থায়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্পে হাওরের এই সড়ক নির্মাণ কাজ করছে ঢাকার জেবি ইনোভেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি টাকা। এদিকে হাওরের প্রকৃতি, পরিবেশ ও কৃষকদের ক্ষতি করে কোনো কাজ করা ঠিক হবে না বলে মন্তব্য করেছে স্থানীয় প্রশাসন। কৃষক এবং অন্যান্য স্টেক হোল্ডাররা যদি আমাদের কাছে এখানে এই নিয়ে কোনো ধরনের তাদের অভিযোগ বা পরামর্শ আমাদের কাছে পাঠানো হয়, তাহলে আমরা আমাদের ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই জিনিসটা প্রেরণ করব। যেহেতু একটা সরকারি সংস্থা কাজটা করে, এটার পূর্ব অনুমোদন আছে, আমরা যথাযথ কর্তৃপক্ষের গোচরে আনবো যেন তারা যথাযথ এই পরিবেশের যে ইমপ্লিকেশন আছে এই বাঁধের উপর সেটা যথাযথভাবে বিবেচনায় নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া যুক্তিযুক্ত সেই সিদ্ধান্তটা গ্রহণ করবে। এরই মধ্যে হাওরের বুকে সড়ক নির্মাণে ধানসহ 20 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। নষ্ট হওয়া এই ফসলের বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা বলে দাবি কৃষকদের। এখন সুনামগঞ্জ। নেত্রকোনার সীমান্তবর্তী 2 উপজেলায় সুপেয় পানির সংকটে অর্ধলক্ষাধিক বাসিন্দা। শুকনো মৌসুমে পানি সংগ্রহে অনেকেরই যেতে হয় মাইল খানিক দূরে। সংকট নিরসনে নেই কোনো উদ্যোগ। প্রশাসন জানিয়েছে বিশেষ প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি স্থায়ী সমাধানের চেষ্টা করছে তারা। বিশ্ব পানি দিবসে নেত্রকোনা থেকে রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। নেত্রকোনার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সীমান্তবর্তী 2 উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা। পাহাড় ও টিলা অধ্যুষিত 2 উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি মিলিয়ে কয়েক লাখ মানুষের বসবাস, কিন্তু এর মধ্যে অর্ধলক্ষাধিক বাসিন্দা সুপেয় পানির তীব্র সংকটে। কলমাকান্দার গোপালপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধা রোজিলা সাংমা। পানি সংগ্রহের কষ্ট তার প্রায় 40 বছরের। দৈনিক চাহিদা মেটাতে পাহাড়ের নিচে গর্ত করে দিনে কয়েকবার পানি সংগ্রহ করতে হয়। বয়সের ভারে শরীর সাই না দিলেও দিনে কয়েকবার পাহাড় বেয়ে নিচে নামতে হয়। পানি না থাকার কারণে আমরা এই ঝর্ণার পানি খাই। তো ভোর সকালে 3টায় উঠে আমি অনেক পানি সংগ্রহ করছি। সীমান্ত ঘেঁষা প্রায় প্রতিটি গ্রামের চিত্র একই। বিশেষ করে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত শুকনো মৌসুমে এসব এলাকায় অগভীর নলকূপে পানি মেলে না। তখন তাদের ভরসা হয়ে দাঁড়ায় মৃতপ্রায় ঝর্ণা ও খাল বিলের পানি। শুকনো মৌসুমে আমাদের অনেক কষ্ট হয়, তারপর খেতে হয় যখন আমাদের নিতেই হয়। অনেক দূর থেকে আসি, তারপর এখান থেকে পানি নিতে হয়, আমাদের অনেক কষ্ট হয়। পাহাড়ি এলাকা হয় এখানে মাটির গভীরে পাথর থাকায় নলকূপ বা বৈদ্যুতিক টিউবওয়েল স্থাপন বেশ ব্যয়বহুল। স্থানীয়ভাবে রিং টিউবওয়েল বসানো হলেও শুকনো মৌসুমে আয়রনের কারণে তাও পানের অযোগ্য হয়ে যায়। বাধ্য হয়ে খালবিলের পানি ব্যবহারে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। কিছু কিছু কলে যদি পানি থাকে সেগুলো হচ্ছে আপনার আয়রন যুক্ত, এগুলা খাওয়ার অনুপযোগী একদম। ঝর্ণার পানি আমরা ব্যবহার করি, কিন্তু ওই পানিগুলো আসলে খাওয়ার যোগ্য নয়। বিভিন্ন সময় ওই উদ্যোগ নেওয়া হয় থেকে কিন্তু কোনো কাজ হয় না। তার ফলে নানা রকম জলাশয় থেকে, ঝর্ণা থেকে এরা অস্বাস্থ্যকর পানি উত্তোলন করার ফলে তাদের নানার শারীরিক সমস্যা সহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে তারা বসবাস করে। প্রশাসন বলছে জেলায় সুপেয় পানির সরবরাহ নিশ্চিতে চেষ্টা চলছে। কিছু গভীর নলকূপ বরাদ্দের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অনুদানে একটা প্রকল্প চলমান আছে। এই প্রকল্পের আওতায় যে পানি সরবরাহ এবং স্যানিটেশনের যে ব্যবস্থাপনা আছে তাদেরকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রকল্পটি প্রণয়ন করা হয়েছে। পানির লেয়ারটা একদম আসলে নিচে নেমে যায়, সুপেয় পানির খুবই অভাব। সেখানে আমরা সরকারের কাছে আরো বেশি বরাদ্দ চাইব, যাতে এরকম যদি হয় অন্তত 10টা পরিবারের জন্য আমরা একটা সাবমার্সিবল টিউবওয়েলের ব্যবস্থা করতে পারি, তাহলে মোটামুটি সংকুলন হবে। নেত্রকোনার 10 উপজেলায় টিউবওয়েল স্থাপনের একটি প্রকল্প চলমান রয়েছে, যার আওতায় জেলার 86টি ইউনিয়নে 7 শতাধিক টিউবওয়েলের স্থাপন করা হচ্ছে। এক একটি টিউবওয়েল স্থাপনে খরচ হচ্ছে প্রায় 1.5 লাখ টাকা। সেই হিসেবে পুরো প্রকল্পের ব্যয় 32 কোটি টাকার বেশি। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। যমুনার বালুময় চর এখন ভরে উঠেছে ফুল এবং ফসলে। এর উপর ভর করেই বদলে যাচ্ছে চরাঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থাও। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে উৎপাদিত ফসল বাজারজাত করতে না পারায় ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। বাজারজাত নিশ্চিত করার পাশাপাশি চরে উচ্চ ফলনশীল ফসল চাষাবাদে আগ্রহ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ।
রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। সবুজের চাদরে ঢেকে গেছে যমুনার বুকে জেগে ওঠা দুর্গম ম্যাসরার চর। মরিচ তুলতে ব্যস্ত কৃষাণীরা। চরে উৎপাদিত মরিচ আকারে পরিপুষ্ট ও রং ভালো হয়, চাহিদাও বেশ। চলতি মৌসুমে জেলার চরাঞ্চলে 1540 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। বিঘায় 15,000 টাকা খরচ করে ফলন পেয়েছেন 10 থেকে 12 মন শুকনো মরিচ। প্রতি মন শুকনো মরিচ বিক্রি করছেন 8 থেকে 9,000 টাকায়। এতে বিঘায় লাভ হচ্ছে 70 থেকে 80,000 টাকা। জেলার নদী তীরবর্তী 5 উপজেলার চরাঞ্চলের প্রতি জমিতে এখন বছর জুড়ে চাষাবাদ হচ্ছে ধান, ভুট্টা, গম, সরিষা, মরিচ, বাদাম, টমেটো ও মাসকালাই সহ নানা ফসল। উৎপাদন খরচ কম হওয়ার পাশাপাশি ফলনও হচ্ছে ভালো। এই অঞ্চলের জমিগুলো তো আর ধুয়া মুয়া যায় না, নতুন কোনো বানের পানি আসে না, এই জন্য এখান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সার কম লাগে। 12-13 মরিচ হলে তা 70 থেকে 80,000 টাকা মনে করে যে প্রতি বিঘে বেচা যাবে। জমিগুনা ভালো হয়, আর ভালো হওয়ার কারণে ধীরে ধীরে জমিগুনাতে ফসল অনেক সুন্দর হয়। চর অঞ্চলের মানুষ আগের তুলনায় অর্থনৈতিক অবস্থার দিক দিয়ে অনেক উন্নত হয়েছে, অনেক এগিয়ে গেছে। চাষিদের অভিযোগ, চরাঞ্চলের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যাহত হচ্ছে বাজারজাতকরণ প্রক্রিয়া। এতে মিলছে না ন্যায্য দাম। এ অবস্থায় ঋণ সুবিধার কথা বলছেন কৃষকরা। শস্য উৎপাদন করি, সেই শস্য সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নাই। আমাদের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে আমরা যতটা আশা করি, আমরা যতটা উৎপাদন করি ওই অনুযায়ী লাভ আমরা পাই না। বাজারজাতকরণের জন্য যদি আমরা সরকার মহোদয় যদি আমাদের একটু সহযোগিতা যেভাবে হোক প্ল্যান করে যদি করতো, তাহলে আমাদের খুবই চরটা উন্নত হয়ে যাবে। কৃষি বিভাগ বলছে, চরাঞ্চলে উচ্চ ফলনশীল ফসলের চাষে আগ্রহ বাড়াতে কৃষকদের দেওয়া হচ্ছে পরামর্শ। আমরা চেষ্টা করছি কৃষি বিভাগ থেকে আমাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে আমাদের কৃষক ভাইদের সম্যক ধারণা দেওয়ার জন্য। এর বাইরেও কৃষি পুনরুদ্ধার আমাদের সারা বছর বিভিন্ন ধরনের বিভিন্ন ফসল আমরা পুনরুদ্ধার দিয়ে থাকি। পরিবহন এবং বাজারজাতকরণ এই বিষয় নিয়ে আমরা কৃষি বিভাগ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে একটা নির্দিষ্ট পয়েন্টে তাদের পণ্যগুলোকে জমায়েত করে সেখান থেকে তারা যেন কোনো আড়তে দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। যমুনার দুর্গম চরাঞ্চলের পতিত জমিগুলোতে এমন বৈচিত্র্যময় ফসল ফলিয়ে নিজেদের ভাগ্যের চাকা ঘোরাচ্ছে চরাঞ্চলের কৃষকরা বলছেন, কৃষি প্রণোদনার সাথে সরকারি ঋণ সুবিধা এবং উৎপাদিত ফসলের বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে এসব চরাঞ্চলে হয়ে উঠবে দেশের অন্যতম শস্য ভাণ্ডার, যা সমৃদ্ধ করবে দেশের কৃষি অর্থনীতিকে। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। দর্শক, এবার জানাবো বাজারের খবর। পটুয়াখালীর কলাপাড়ায় মাছের সরবরাহ কমেছে, যে কারণে প্রকার ভেদে কেজিতে বেড়েছে 20 থেকে 200 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাচনাপাড়া পাইকারি মাছ বাজারের আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন যে মাছের সরবরাহ কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? দর্শন, আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদের জানিয়ে রাখতে চাই যে পবিত্র মাহে রমজান উপলক্ষে কিন্তু মাছের সরবরাহ কিছুটা রয়েছে। তবে এখানকার ব্যবসায়ী এবং জেলেদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে এখন নদীতে ডালা মৌসুম চলছে, না অমাবস্যা না পূর্ণিমা। এই মৌসুমে নদ নদীতে পানির স্রোত এবং উচ্চতা কম থাকায় মাছের বিচরণটা কম থাকে। সে কারণে জেলেদের জালেও মাছের ধরা দিচ্ছে কম। সে কারণে বাজারে মাছের সরবরাহ কম রয়েছে, আর মাছের সরবরাহ কম থাকার কারণে কিন্তু দাম কিছুটা বেড়েছে। তবে সুখবর হচ্ছে দুই এক প্রজাতির মাছের দাম 10 থেকে 30 টাকা দাম কমেছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। আমি এখন দাঁড়িয়ে আছি কলাপাড়া এই নাচনাপাড়া পাইকারি মাছ বাজার। এখানে আজ যে নদ নদীর যে ইলিশ 1 কেজি ওজনের যে ইলিশ, তা আজ এখানে প্রতি কেজি 100 থেকে 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 2200 টাকা থেকে 2500 টাকা প্রতি কেজি। এছাড়া 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ এখানে বেচা বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা প্রতি কেজি। এখানে বেড়েছে প্রতি কেজিতে 100 টাকা। এছাড়া যে 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ এই বাজারে প্রায় 200 টাকা প্রতি কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে 1300 থেকে 1500 টাকা প্রতি কেজি।
এছাড়া যে রুই মাছ এখানে 20 টাকা প্রতি কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে 300 টাকা প্রতি কেজি। এছাড়া কাতল এই প্রজাতির মাছের দাম অপরিবর্তিত অবস্থায় 250 থেকে 300 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া পোয়া মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, এখানে বেড়েছে 20 টাকা। এবং চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 550 থেকে 900 টাকা, অপরিবর্তিত অবস্থায় চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। তবে দাম কমেছে। তেলাপিয়া 150 টাকা, এখানে 20 থেকে 30 টাকা প্রতি কেজিতে কমেছে। এছাড়া পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা, এখানে দাম কমেছে 20 টাকা প্রতি কেজিতে। এক কথা বলা যায় যে রমজান উপলক্ষে মাছের দাম কিছুটা সহনীয় রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। রওশন। 2023 সালে দেশের রেকর্ড পরিমাণ চায়ের উৎপাদন হলেও গেল বছর এনটিসির বাগানে শ্রমিক অসন্তোষ, তীব্র খরা আর অতিবৃষ্টির কারণে চা শিল্পে পড়েছে নেতিবাচক প্রভাব। উৎপাদন কমেছে 10 ভাগ। এবছরও অনিশ্চয়তা নিয়েই শুরু হয়েছে চা উৎপাদন। দেশে অবৈধভাবে চায়ের প্রবেশ ঠেকাতে পারলে এবং চায়ের ন্যায্য দাম নিশ্চিত করতে পারলেই এই শিল্প ঘুরে দাঁড়াবে বলছেন সংশ্লিষ্টরা। এম এ হামিদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশে 168টি চা বাগানের মধ্যে মৌলভীবাজারেই 92টির অবস্থান। 2023 সালে চা শিল্পের ইতিহাসে সর্বোচ্চ 10 কোটি 29 লাখ কেজির বেশি চা উৎপাদন হলেও 2024 সালে প্রতিকূল আবহাওয়ার কারণে কমেছে চা উৎপাদন। এছাড়া শ্রমিক অসন্তোষও উৎপাদন কম হওয়ার অন্যতম কারণ। বিভিন্ন কারণে অনেকগুলি বাগান বন্ধ হয়ে গেছে এবং এই বাগানগুলো বন্ধ হওয়ার কারণে আসলে একটু প্রোডাকশন কম হচ্ছে। নর্থ বেঙ্গলের তেঁতুলিয়াতে তারা প্রপারলি চা ম্যানুফ্যাকচারিং করতে পারতেছে না, তারা পোর কোয়ালিটির চা তৈরি হচ্ছে, যার জন্য ওইদিকে চা বেশি হয়, আমাদের ভালো চাগুলা উপযুক্ত দাম পাচ্ছে না। এ বছরও 10 কোটি 3 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রায় শুরু হয়েছে চা উৎপাদন। উৎপাদনকারীদের দীর্ঘদিনের অভিযোগ, উৎপাদন খরচের বিপরীতে বাড়েনি চায়ের দাম ও বিক্রি। এক্ষেত্রে চায়ের গুণগত মান বৃদ্ধির পরামর্শ দিলেন ব্যবসায়ীরা। চা বোর্ডে 160 টাকা করে নির্ধারিত করা হয়েছে। যদি 160 টাকা করে সেই চাটা কিনা হয়, এটা 186.6 টাকা আসে, কিন্তু মার্কেটে দেখা যায় যে 180 টাকার চাও পাওয়া যায়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে সেই চাটা কোত্থেকে আসে? টি বোর্ডের একটা ফ্ল্যাট রেট আছে যেটা 160, এখন পর্যন্ত 160 টাকাটা মানে উঠে নাই। আর 160 টাকা দিয়ে কেনার মতো অনেক চা নাই, অনেক চা আছে এর চেয়ে নিচে 130-40 টাকার চা এরকমও আছে, কিন্তু কেউ কিনতে পারছে না। চা উৎপাদন তো গত বছর থেকে অনেক কমে গেছে, অলমোস্ট 12% কমা। এই পরিস্থিতিতে আমরা সম্মিলিতভাবে শ্রমিক, মালিক এবং সরকার তিনটা সম্মিলিতভাবে আমরা উদ্যোগ নিচ্ছি। এখন আমাদের কাজের পরিধি বাড়াইছে, আমাদের শ্রমিকদের আউটপুটটা বাড়াইছে। ভালো মানের চা নিলামে না ওঠায় বায়াররাও চা কিনছেন কম। তারা বলছেন সমতলে চা উৎপাদন বৃদ্ধি পেলেও এর গুণগত মান ভালো নয়, এজন্য দামও কমে যাচ্ছে। এদিকে চা বোর্ড বলছে উৎপাদন বৃদ্ধি ও বিদেশে চা রপ্তানির জন্য নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। কোয়ালিটি প্রথম হচ্ছে লিভ কোয়ালিটি যদি ভালো না হয় ভালো চা হবে না। গুড লিভ, গুড টি, গুড প্রাইস, এইচ আদার ইন্টার রিলেটেড। আপনি যদি ভালো চা না অফারিং করেন তাহলে ভাইয়েরা চা নিবে না। এই সেক্টরে যেহেতু একটু প্রবলেম হচ্ছে, কস্ট অফ প্রাইসটা আমাদের সবসময় বেশি। যারা মেজর স্টক হোল্ডার যারা পারচেস করছে তাদের আরেকটু কনসেন্ট্রেট করা উচিত, প্রাইসটা বাড়ানো উচিত। সবকিছু মিলে আমাদের রপ্তানি কমে গিয়েছিল, দ্যাট ইজ ট্রু, বাট 2024-এ বেড়েছে। কিন্তু এই বাড়াটাতে আমরা যে খুব বেশি হ্যাপি, নাথিং অফ দ্যাট নেচার। আমাদের রপ্তানি আরও বাড়ানোর অপরচুনিটি আছে এবং সব অপরচুনিটি আমরা এক্সপ্লোর করছি। 1854 সালে সিলেটের মালনীছড়া চা বাগানের মাধ্যমে দেশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চা চাষ শুরু হয়। দেশে মোট উৎপাদিত চায়ের অর্ধেক আসে মৌলভীবাজারের বাগান থেকে। এখন মৌলভীবাজার। জনবল সংকটে ব্যাহত হচ্ছে সাতক্ষীরা সদর হাসপাতালের সেবার মান। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সেবা প্রত্যাশীরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। প্যাথোলজি সেবা, গুরুত্বপূর্ণ অপারেশন বন্ধ থাকার পাশাপাশি পর্যাপ্ত ওষুধও পাচ্ছেন না রোগীরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সীমিত জনবল দিয়েই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। যে কোনো রোগে আক্রান্ত হলে মধ্যবিত্ত আর নিম্নবিত্তের ভরসা সরকারি হাসপাতাল।
সাতক্ষীরা সদর হাসপাতালের বহির্বিভাগের এমন দীর্ঘ সারি নিত্যদিনের। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় দীর্ঘ অপেক্ষার পরও সেবা না নিয়েই ফিরে যেতে হয় রোগীদের। দীর্ঘদিন ধরেই হাসপাতালটির সার্জারি, মেডিসিন, গাইনি, অর্থোপেডিক্স এবং চক্ষু বিভাগের ২৭টি পদের বিপরীতে ১২টি গুরুত্বপূর্ণ পদ শূন্য। চিকিৎসক সংকটে যে কোনো রোগের চিকিৎসাপত্রই দিচ্ছেন একজন মেডিসিন বিশেষজ্ঞ, আর জরুরি বিভাগ সামলাচ্ছেন কয়েকজন মেডিকেল অফিসার। এছাড়াও মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, নার্স সহ বিভিন্ন বিভাগে আছে জনবল সংকট। গরিব মানুষ, আমরা আসছি যখন সরকারিতে অল্প খরচে হওয়ার জন্য, এখন সেই রিপোর্ট করার জন্য যদি আমার বাইরে যেতে হয়, তাহলে আমার যে সরকার এসে লাভ কি? সকাল 10টাতে এসে এই পর্যন্ত দাঁড়ায় রয়েছি, এখনো কখন বাড়ি যাব, কখন কি করব, এখনো কোনো সিরিয়ালের কোনো সীমা নেই। ডাক্তার দেখছি, তবে ডাক্তার একটু বেশি হলে ভালো হয় আমাদের জন্য। হাসপাতালটিতে ভর্তি প্রায় ৩০০ রোগী। এছাড়া বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন ৪০০ থেকে ৫০০ রোগী। প্যাথোলজি সেবা, গুরুত্বপূর্ণ অপারেশন বন্ধ থাকার পাশাপাশি পর্যাপ্ত ওষুধ পাচ্ছেন না রোগীরা। বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে রোগীদের। এই সুযোগে বেড়েছে দালালের দৌরাত্ম্য। দালালেরা ডেকে আর এক জায়গায় নিয়ে যায়, সেখানে কোনো কাগজপত্র নেই, বলে এখানকার ডাক্তার ভালো না, ওই জায়গার ডাক্তার ভালো। রিপোর্টগুলো যাতে এখান থেকে করতে পারে, ওই বর্তমান গভর্নমেন্টের কাছে দাবি যেন তারা এইগুলো করে। আমরা আশা করি অনতিবিলম্বে যাতে এখানে মেডিসিন এবং গাইনি বিভাগে ডাক্তার দেওয়া হয়। সিভিল সার্জন বলছেন, চিকিৎসক ও জনবল সংকটের বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই মুহূর্তে যতটুকু সংকট আছে, এটা যদি আমরা কয়েকজন আউটডোর মেডিকেল অফিসার পাইতাম, তাহলে আমাদের এই সংকটটাও থাকতো এবং আমরা আরও ভালো চিকিৎসা দিতে পারতাম আশা করা যায়। আমাদের নার্স, পর্যাপ্ত সংখ্যক নার্স আছে, তৃতীয় শ্রেণীর কর্মচারীও মোটামুটি ভালোই আছে। চিকিৎসা সেবায় সাতক্ষীরা সদর হাসপাতালের এমন সংকট কাটাতে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি রোগী ও স্বজনদের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। এবার দেশের বাইরের খবর। ঈদ ঘিরে দেশীয় আমেজে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিরা। এতে জমজমাট হয়ে উঠেছে লন্ডনের ঈদ বাজার। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের আনাগোনায় মুখর শপিং মলগুলো। লন্ডনে থাকা বাংলাদেশিদের ঈদ উদযাপন প্রস্তুতি এবং কেনাকাটার বিস্তারিত থাকছে নাইম হাসানের প্রতিবেদনে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে যুক্তরাজ্যে জমে উঠেছে ঈদ বাজার। লন্ডনের গ্রিন স্ট্রিটের ঈদ বাজারে ক্রেতা সমাগম সবচেয়ে বেশি, যেখানে মিলছে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী পোশাক ও নানা ধরনের পণ্য। গ্রিন স্ট্রিট ছাড়াও হোয়াইট চ্যাপেল, ইলফোর্ড, রমফোর্ড এলাকাগুলোতে জমে উঠেছে ঈদ বাজার। বিদেশের মাটিতে থেকেও দেশীয় আমেজে কেনাকাটার সুযোগে খুশি যুক্তরাজ্য বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। স্বজনদের জন্য নতুন পোশাক ও বাহারি ঈদ সামগ্রী কিনতে লন্ডনের শপিং মলগুলোতে ভিড় করছেন তারা। যে বাঙালিদের আমেজ দেখা যায়, শপিং এর আমেজ, বাঙালি পাকিস্তানি বলেন, ইন্ডিয়ান বলেন, এটা দেখলে আপনি ফিল করবেন না যে আপনি দেশের বাইরে আছেন। লন্ডনের বুকে আমরা গ্রিন স্ট্রিট, আমরা সাউথে এসে আমরা থেকে পরিবারকে নিয়ে এর আমেজে শপিং করতে পারি। ক্রেতা সমাগম থাকলেও ঈদ সামনে রেখে এখনো আশানুরূপ বিক্রি হয়নি বলে দাবি বিক্রেতাদের। তবে ধীরে ধীরে ক্রেতার সংখ্যা বাড়তে থাকায় শেষ সময়টায় বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের। Big rush nowadays, but customers buying capacity is very less. But hopefully we are waiting for the customer last week, inshallah. হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের শুরু হয়ে গেছে ঈদের বাজারটা এবং বেশ ভালোই সাড়া পাচ্ছি আমরা, এবং নতুন অনেক কালেকশন আসছে। বিদেশে দেশীয় পোশাক সহ সবকিছু মিললেও বাংলাদেশে কাটানো ঈদ আনন্দ ভীষণ মিস করেন প্রবাসীরা। অনেকেই পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে দেশে ফিরলেও জীবনের তাগিদে ইচ্ছে থাকা সত্ত্বেও বেশিরভাগ রেমিটেন্স যোদ্ধারই সম্ভব হয় না দেশের মাটিতে ঈদ আনন্দে মেতে ওঠার। নাইম হাসান, এখন যুক্তরাজ্য। গাজার ফিলিস্তিনিদের দুর্দশা যেন বলে শেষ করার নয়। স্বজনহারা বেদনা নিয়ে বুকে পাথর চেপে দিন পার করছেন তারা। পেটে ক্ষুধার যন্ত্রণা, মাথার ওপর নেই কোনো ছাদ, সেই সঙ্গে তারা করছে ইসরায়েলি হামলায় জীবন হারানোর ভয়। বাকিটা জানাচ্ছেন জাহানারা ভুইয়া। পাখির চোখে দেখলে স্পষ্ট বোঝা যায় গাজায় একটি ভবনও অক্ষত নেই।
ইসরায়েলি আগ্রাসনের ছাপ বয়ে বেড়াচ্ছে এই অঞ্চলের প্রতিটি ধূলিকণা। কোথাও মরদেহ নিয়ে স্বজনের আহাজারি, কোথাও বা প্রিয় সন্তানকে চিরবিদায় দিচ্ছেন অভাগা বাবা মা। মরে গিয়েও হয়তো বেঁচে গেছে তারা। ইহুদি হায়নার আতঙ্ক আর গ্রাস করবে না তাদের। এবার হয়তো শান্তিতে একটু ঘুমাতে পারবে। তবে গাজার মাটিতে যারা বেঁচে আছেন তাদের জীবনও মৃত্যু যন্ত্রণার চেয়ে কোনো অংশে কম নয়। তারাও প্রতিনিয়ত ক্ষুধার সঙ্গে যুদ্ধ করছেন, লড়ে যাচ্ছেন মাথার উপরে কয়েক ফুট ছাদের জন্য। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। তবে দিন শেষে তা অধরাই থেকে যায় নিরপরাধ ফিলিস্তিনিদের কাছে। ولما بدأت اتفاق وقف إطلاق النار جيت زرت المنطقة منطقة سكناي طبعا تفاجأت في البيت بحجم الضرر تقريبا البيت هدم كلي موجود যারা আহত হয়ে কাতরাচ্ছেন তাদের পরিস্থিতি আরও নাজুক। অ্যাম্বুলেন্স, ওষুধ কিংবা ব্যান্ডেজের কাপড়ের সংকট চরমে উঠেছে গাজার সব হাসপাতালগুলোর। اخويا صاب وفيش اسعاف اللي يسعفوا فيش بني ادمين اللي يحملوا জরুরি সরঞ্জামের অভাবে পুরো চিকিৎসা ব্যবস্থা অচল হয়ে যাচ্ছে উপত্যকাটির সবচেয়ে বড় আল শিফা হাসপাতালের। الحقيقة كانت الضربات مؤلمة وموجعة وفي أكثر من مكان وهذا الذي سبب أزمة داخل مستشفيات وزارة الصحة الفلسطينية حيث أن هذه الأعداد الكبيرة من الشهداء والجرحى প্রথম দফায় যুদ্ধবিরতি মেয়াদ শেষ হওয়ার পর থেকে গাজায় কোনো ধরনের জরুরি সহায়তা পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েল। আর এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। আশঙ্কাজনক হারে গলছে হিমালয় আর মেরু অঞ্চলের হিমবাহগুলো। বিশ্ব উষ্ণায়নের কারণে অতিরিক্ত বরফ গলার পরিণতি ভোগ করবে বিশ্বের 200 কোটি মানুষ। সংকট তৈরি হবে সুপেয় পানি আর খাবারেরও। জাতিসংঘের প্রতিবেদন বলছে 1975 সাল থেকে এখন পর্যন্ত 9000 গিগাটন বরফ গলে গেছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এই গতিতে বাড়তে থাকলে বন্যার কবলে পড়বে লাখ লাখ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। পৃথিবীতে আবাস 800 কোটি মানুষের, এর মধ্যে 200 কোটি ভবিষ্যতে পড়তে যাচ্ছে ভয়াবহ বিপদে। চরম খাদ্য আর সুপেয় পানির সংকটে পড়তে যাচ্ছে বিশ্বের কোটি কোটি মানুষ। এমনই এক আশঙ্কাজনক তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ইউনেস্কোর প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, অন্যান্য যে কোনো সময়ের তুলনায় পৃথিবীর হিমবাহগুলো দ্রুত গতিতে গলছে। গেল 3 বছরে যা রেকর্ড পরিমাণে গিয়ে ঠেকেছে। 1975 সাল থেকে এখন পর্যন্ত 9000 গিগাটন বরফ হারিয়েছে হিমবাহগুলো। ফলশ্রুতিতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে দেখা দিতে পারে অর্থনৈতিক পরিবেশগত বিপর্যয়, এমনটাই আশঙ্কা জলবায়ু বিশেষজ্ঞদের। We lost 450 gigatons from all the glaciers together. It was not the most extreme year, but it was ranked number 4 of the years with most glacier mass loss. বিজ্ঞানীদের মতে বিশ্ব উষ্ণায়নে এই বরফ গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে ঠিকই, কিন্তু বহু দেশের কৃষকরা কৃষিকাজের জন্য পানি পাবে না। ফলে পর্বত এলাকাগুলোতে হিমবাহ গলে খাদ্য অনিশ্চয়তা তৈরি করবে 100 কোটি মানুষের। তাদের আশঙ্কা পর্বত ঘেঁষে থাকা নিম্নাঞ্চলগুলোতে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা। Each additional millimeter of sea level rise exposes an additional 200,000 to 300,000 people to annual flooding. শুধু পর্বতের পাদদেশে থাকা নিম্নাঞ্চল নয়, হিমবাহ গলার কারণে ক্ষতিগ্রস্ত হবে অনেক উন্নত দেশও। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বৃষ্টিপাত কমে গিয়ে খরা দেখা দেবে। ক্ষতিগ্রস্ত হবে আফ্রিকা আর ইউরোপ। পূর্ব আফ্রিকা এর মধ্যেই 80% বরফ হারিয়ে ফেলেছে, কারণ পুরো পৃথিবী হিমবাহের উপর নির্ভরশীল। In total, the glaciers together with the ice masses on the ice shelves of Greenland as well as Antarctica, it's about 70% of all the fresh water is stored in the ice. হিমবাহ গলার কারণে তুষার ধসও এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পার্মাফ্রস্ট গলে মাটির নিচে চাপা পড়ে থাকা মিথেন গ্যাস বের হয়ে আরও উষ্ণ করছে পৃথিবী। যদি কোনোভাবেই বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে আনা না যায়, চলতি শতকেই গলে যাবে পৃথিবীর অর্ধেক হিমবাহ। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এবার খেলার খবর। এএফসি এশিয়ান কাপ 2027 বাছাইয়ের ভারত ম্যাচের জন্য শিলংয়ে প্রথম অনুশীলন সেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেহরু ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডে 1 ঘণ্টা খানেক অনুশীলন করে টিম বাংলাদেশ। তবে অনুশীলন ভেন্যু নিয়ে হতাশ কোচ হ্যাভিয়ার ক্যাপ্রেরা। এরপরও দলের খেলোয়াড়দের উপর আস্থা রেখেই জয়েই নজর কোচ এবং খেলোয়াড়দের। বাকিটা জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ।
Well, no, it's not up to the mark, obviously. এভাবেই অনুশীলন মাঠের সুযোগ সুবিধা নিয়ে অসন্তুষ্টি ঝাড়লেন বাংলাদেশের কোচ হেভিয়ার ক্যাবরেরা। সৌদি আরবের তায়েফে 2 সপ্তাহের ক্যাম্পের পর ঢাকায় হামজা চৌধুরী সহ অনুশীলন। সুযোগ সুবিধার দিকে কোনো রকম কমতি রাখেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভারতের মাটিতে গিয়েই হলো ভিন্ন অভিজ্ঞতা। প্রথম অনুশীলন সেশন সারতে হয়েছে নেহু বিশ্ববিদ্যালয়ের মাঠে। স্থানীয় সময় বিকেল 4:30 থেকে ঘণ্টাখানেক চলেছে প্রথম দিনের অনুশীলন। মাঠের সমস্যা সমাধানে কোচ তাকিয়ে আছেন টিম ম্যানেজার ও বাফুফের দিকে। Yeah, definitely. That's what we are trying to get at least 1 or 2 more days the main training venue, the main stadium for the training. So let's see. That's the manager job and the federation. Let's let them manage the situation. ক্রিকেট হোক বা ফুটবল, বাংলাদেশ ভারত ম্যাচ মানেই আলাদা উত্তাপ। প্রতিপক্ষের খেলোয়াড়রাও পরিচিত, আর প্রতিবেশীদের বিপক্ষে নিজেদের সর্বস্ব উজাড় করে দেন খেলোয়াড়রা। দেশকে তাই ভালো ফলাফল দিতে চান কোচ খেলোয়াড়রা। ভালো ফল বলতে এইমাত্র মানে এই সময়টা বুঝতেছি ইনশাল্লাহ আমাদেরকে জিততে হবে। না, আমরা অবভিয়াসলি এখন আসলে ওইদিকে ফোকাস দিতেছি না, কারণ আমাদের হচ্ছে মেইন ইন্টেনশনটা হচ্ছে এখন 25 তারিখ আমাদের ভালো করতে হবে। And the good thing is that many of our players in different age groups has already played against India, many of them in seniors, some of them under 23s in different subs. So in that sense I think all of us already have some experience. হামজা চৌধুরীর দলে অন্তর্ভুক্তি অনুপ্রেরণা হিসেবে দেখছেন ফুটবলাররাও। হামজা থাকাটা আসলে টিমের প্রতিটা প্লেয়ারের জন্যই অনেক মোটিভেশন কাজ করবে, কারণ তার মতো প্লেয়ার আমাদের দলে আছে, এটা আমরা আসলে আমাদের অনেক মোটিভেশন। তো আমরা চেষ্টা করবো সে আমাদের ক্যাম্পে প্রথম আসছে, তো তাকে একটা ভালো খেলা উপহার দেওয়ার এবং ম্যাচ আমরা সবাই মিলে একটা ম্যাচ জেতার জন্য চেষ্টা করব। আগামী মঙ্গলবার সন্ধ্যায় শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সি গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। যে ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হবে সাবেক লেস্টার সিটি তারকা হামজা চৌধুরীর। ওয়াসিউল হক পান্থ, এখন। গেল বিপিএল দিয়ে লিখেছেন নিজের প্রত্যাবর্তনের গল্প। সাফল্যের ধারাবাহিকতায় চলতি ডিপিএলে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাব্বির রহমান। নতুন দায়িত্ব উপভোগ করলেও নিজের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই হার্ড হিটার ব্যাটার। এদিকে ডিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক সংকট নিরসনে এখন টিভির ক্যামেরায় বোর্ড এবং ক্লাব কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। বিস্তারিত জানাবেন রেদওয়ান শাওন। চোখের আড়াল নাকি মানুষকে মনের আড়াল করে, তবে বহুল প্রচলিত এই প্রবাদটাই মিথ্যা প্রমাণিত হয় যখন তাতে জড়িয়ে পড়ে সাব্বির রহমান নামটা। জাতীয় দলের বাইরে আছেন 3 বছরের বেশি, তবে এখনও দর্শকদের মাঝে সাব্বির যেন এক ভালোবাসার নাম। ডিপিএলে নিজের প্রত্যাবর্তনের পর চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও সাব্বির নাম লিখিয়েছেন পার্টেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে, যেখানে গায়ে চড়েছে ক্যাপ্টেনের আর্মব্যান্ডটাও। তবে নতুন দায়িত্ব উপভোগ করলেও ব্যাটে রান না আসায় চিন্তিত এই ক্রিকেটার। নতুন একটা অধ্যায় আমার জন্য, ক্যাপ্টেন প্লাস টিমটাও একটু নতুন জুনিয়র নিয়ে টিম করেছি আমরা, তো হোপফুলি ইনশাল্লাহ এখনও পর্যন্ত আমরা রেজাল্ট করতে পারি নাই, তো আমার বিশ্বাস বাকি যে ম্যাচগুলো আছে ভালো করতে পারবো ইনশাল্লাহ। 2-3টা ম্যাচ আমি নিজেতে আউট হয়ে গেছি, আসলে নিজের ভুলটা আসলে বুঝতে পারছি, এবং সব কিছু আমার কাছে মনে হয় প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা সেকেন্ড আমার লার্নিং আমার জন্য। তবে আক্ষেপ আছে চলতি বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে। যে ক্রিকেটের ওপর নির্ভর করে ক্রিকেটারদের ঘর সংসার, সেই ক্রিকেটে আর্থিক সংকটের স্থায়ী সমাধান চান সাব্বির রহমান। এটা কষ্টদায়ক। দেখেন, ঢাকা প্রিমিয়ার অনেক বড় একটা ইভেন্ট, ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা বিপিএল অনেক বড় ইভেন্ট। এরা যদি আমাদের প্লেয়াররা যদি পরিশ্রমিক না পায়, তাহলে অনেক প্লেয়ার কিন্তু খেলাধুলা ছেড়ে দিবে, এবং অনেক প্লেয়ার খেলা ছেড়ে দিচ্ছে। বাট আমার কাছে মনে হয় এই বছরটা যা হয়েছে, আগামী বছরটা যেন বিসিবি যেন একটু নজর দেয়, এবং যারা প্লেয়ার ভালো তারা যেন বেস্ট পারিশ্রমিকতা পায় আর কি। এদিকে জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন উত্তীর্ণ হওয়ার খবরে স্বস্তি পেয়েছে সাব্বিরও। বারবার ব্যর্থ হয়ে সাকিবের এই ফিরে আসা শিক্ষা হিসেবে নিয়েছেন পার্টেক্স অধিনায়ক। না, দেখেন, এটা বড় প্লেয়ার, সাকিব আল হাসান অনেক বড় লিজেন্ড এবং অনেক বড় প্লেয়ার। উনি জানে উনি কি চায় এবং ওনার দ্বারা কি সম্ভব, উনি ছাড়া বেটারম্যান কেউ জানে না। ওনার যে প্ল্যান উনি ভালো জানে, তো আমার কাছে মনে হয় উনি কখনো গিভ আপ করে না, আর ফেল যতবারই করুক উনি শতবার ট্রাই করে, ওনার ট্রাইটা অনেক বেশি করে। 5-6জন যে সিনিয়র প্লেয়ার ছিলেন তাদের সাথে সবসময় আমরা শিখেছি, এখনও শিখতেছি। যারা সিনিয়র প্লেয়ার যারা আছেন শিখতেছি, অবশ্যই শেখা তো শেষ নেই, বাট হোপফুলি ইনশাল্লাহ এদের থেকে আমরা অনেক মেন্টালি বুস্ট আপ হয় আমরা অনেক। ডিপিএলে নিজের দলকে সম্মানজনক অবস্থানে নিতে চান সাব্বির। দলের সাথে নিজের রানে ফিরে টানতে চান মৌসুমের শেষটা। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার।
রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদরাই নেবে, সেনাবাহিনী নয়, হুঁশিয়ারি এনসিপির। আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা প্রতিহতের ঘোষণা। রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। ঈদে আকাশপথে বাড়ি ফেরা যাত্রীর চাপ কম। বিমানের অতিরিক্ত ফ্লাইট থাকলেও বেসরকারি এয়ারলাইন্সের এখনও ঘোষণা নেই। ফসল নষ্ট করেই সুনামগঞ্জের হাওরে সড়ক নির্মাণ, ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ। কৃষকের অপরিকল্পিত উন্নয়নে বিপর্যয়ের শঙ্কা। এবং খোলা আকাশের নিচে ক্ষুধার যন্ত্রণা নিয়ে ধুঁকছে গাজাবাসী। তারা করছে ইসরায়েলি হামলায় জীবন হারানোর ভয়। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।